স্বাগত জানাচ্ছে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বরাবরের মতোই আজও আমাদের আলোচনায় দুটো বিষয় থাকছে এবং প্রথম অংশে আমরা আলোচনা করব হোম কেয়ার ঠিক রেখে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার যারা নিতে চান তারা কিভাবে কি করতে পারেন, কোন পদ্ধতিতে আগাতে পারেন, কোন কোন বিষয়গুলো আপনাদের জন্য সুবিধাজনক হবে, কোন কোন দিকগুলোতে আপনাদেরকে কিছুটা বাড়তি সতর্ক হতে হবে। এই সবকিছুর একদম যাবতীয় বিস্তারিত থাকছে আলোচনা। এবং বিরতির পর যারা কারেকশন অফিসার পদে কাজ করতে আগ্রহী তাদের জন্য কি কি সুযোগ রয়েছে, কি কি পদ্ধতি রয়েছে, কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দুজন অতিথি আমার সঙ্গে যুক্ত হবেন। আমরা প্রথমে আলোচনায় চলে যাব এবং দর্শক আপনারাও কিন্তু চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে যুক্ত হতে পারেন। যে কোনো মতামত দিতে পারেন এবং আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি যদি কোনো কিছু জানতে চান, আপনি সেই প্রশ্নটিও করতে পারেন। আমাদের সঙ্গে আজকে এই বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ অতিথি আছেন, তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমেই যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে আলোচনায়, হোম কেয়ার ঠিক রেখে সোশ্যাল অ্যাডাল্ট কেয়ার কিভাবে নেবেন। আলোচনার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপু। এটাই হচ্ছে আপনাকে একটা জিনিসের জন্য কংগ্রাচুলেশন যে আপনি এবং জুয়েল ভাই একটা সুন্দর পৃথিবী নতুন শুরু করেছেন। দর্শকদেরকেও ধন্যবাদ যে সবসময় নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্কে যে দর্শক বা আমেরিকার দর্শকগুলো কিন্তু TVN24 দেখে এবং লাইক ভিউ যেটাই হোক, আপনাদের প্রোগ্রাম থেকে কিন্তু মানুষ বেশি তথ্য পায়। এই জন্য আপনাদের দর্শকদেরকে ধন্যবাদ। জি, আমরা আলোচনার আজকে বিষয় ঠিক করেছি হোম কেয়ার ঠিক রেখে সোশ্যাল অ্যাডাল্ট কেয়ার কিভাবে পাবেন। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, তবে তার আগে আমি একটু জানতে আগ্রহী যে সোশ্যাল অ্যাডাল্ট কেয়ারটা আসলে কি, এখানকার কার্যক্রম কি, এই সেবার অন্তর্ভুক্ত আসলে কি কি আছে। ধন্যবাদ আপু। সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটা হচ্ছে আপনাকে হোম কেয়ারটা তো সাধারণত বাসায় রেখে আপনি কিন্তু সেবাটা দেন, আর সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটা হচ্ছে আপনার বাবা বা মা বা বয়স্ক যারা আছেন তাদেরকে আপনারা যখন অফিসে যান বা কাজে যান বা ঘুরতে যান, আমরা আমাদের সেন্টারে রেখে তার বাসা বাড়ির সেবাটা দেই ফ্যামিলি এনভায়রনমেন্টে। যে আমরা সকালবেলা তাকে বাসা থেকে পিক করে নিয়ে আসি আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে। আমাদের ওখানে সকালে নাস্তা করানো হয়, বিভিন্ন ধরনের ব্যায়াম করানো হয়, বিঙ্গো খেলানো হয়, ক্যারাম, দাবা, লুডো, নামাজের ব্যবস্থা থাকে মানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখানে তার একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট পায়, গল্প করা বা তাদের অনেক সময় উত্তেজনা, আওয়ামী লীগ বিএনপি নিয়েও কথা বলে, কথা কাটাকাটি হয়। পুরো একটা ফ্যামিলি না থেকেও, আপনার ফ্যামিলির সাথে না থেকেও আমাদের সেন্টারে যে ফ্যামিলি এনভায়রনমেন্ট, এটাই হচ্ছে ডে কেয়ারের সেবাটা। সারা দিনের কার্যক্রমটা আপনার এখানে হয়, দুপুরের লাঞ্চটাও কিন্তু আমাদের সেন্টার থেকে দেওয়া হয়। এটা কিন্তু আসলে আমার কাছে আসলে শুনতেও অনেক বেশি ভালো লাগছে, কারণ এই প্রবাসে বিশেষ করে যারা অপেক্ষাকৃত একটু প্রবীণ আমাদের বাবা মারা যারা আছেন, তারা তো আসলে ওইভাবে গল্প করার মতো তাদের বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদেরকে পান না। তো সেই ক্ষেত্রে এখানে এসে তারা তাদের বয়সী অনেকজনকে পাচ্ছেন এবং একই রকমের চিন্তা ভাবনা, একই রকমের সুখ দুঃখের গল্প তারা শেয়ার করতে পারছেন। শুধু গল্প যে তা না, ওনাদের একটা চয়েস থাকে যে আগামী কালকে আমাদের এই মেনুটা দিতে হবে, আমরা এইটা খেতে চাই। ওটা আবার মনে করেন প্রত্যেকটা ডে কেয়ার মানে আমাদের সোশ্যাল ডে কেয়ার একটা নিউট্রিশনিস্ট থাকে, যে আপনি যদি চান যে আমি মাছ ভাজি খাবো, মাছ ভাজিটা কি স্বাস্থ্যসম্মত কিনা, কোন তেল দিয়ে মাছটা ভাজবেন, এটা কিন্তু আমাদের নিউট্রিশনিস্ট থেকে এক সপ্তাহের একটা মেনু সেট করে নিয়ে আসতে, এর মধ্যে কতটুকু ক্যালোরি আছে, কতটুকু কি আছে। ওইটা আবার ডিপার্টমেন্ট অফ হেলথের আন্ডারে যে NMLTCটা থাকে ওটা সার্টিফাই করে যে এই খাবারটা, এই জন্য আপনি ইচ্ছা করলে পোলাও বিরিয়ানি কিন্তু আমরা রান্না করতে পারি না, রান্না করলেও ওই পরিমাণ তেল ইউজ করতে হবে। তো এই যে ওনাদের একটা চাহিদা অনুযায়ী খাবারটা রেডি হয়। আপনি যদি অ্যাকচুয়ালি একদিন ফিজিক্যালি দেখেন তাহলে আপনি কিন্তু ইউ উইল ফিল যে আপনার বাবা মা কতটা হ্যাপি আছে এখানে। আপনি তারা গান গাইতে পারতেছে, তারা খেলতে পারতেছে, তারা নিজের স্বাধীনতাটাকে, বাসা বাড়িতে থাকলে হয়তো দেখা যায় ছেলে আছে বা ছেলের বউ আছে, অনেক কিছু কিন্তু বলতে পারে না, সংকোচ থাকে। কিন্তু অনেক সময় আমাদেরকে বলে যে বাবা আমি এবার এই মাসে আমি এই জায়গা থেকে চুল কাটতে চাই, আমরা কিন্তু চুল কাটারও অ্যারেঞ্জ করে দেই, মানে এডিশনাল সার্ভিস যে হয়তো আপনার $10 বা $15 লাগে, কিন্তু ওনাদের মাসে যে একদিন থাকে যে আমি এই যে চুল কাটাটা এখানে গেলে পরে পাবো। শুধু এখানে ওনারা 10 জন যাচ্ছে একটা সেলুনে একসাথে, আমাদেরই সিলেক্টেড সেলুন। তো আপনার যে
মেন্টালি রিফ্রেশমেন্টটা, এটা অবশ্যই আপনি সোশ্যাল ডে কেয়ারে না গেলে বুঝতে পারবেন না। অর্থাৎ তাদের চাহিদা, তাদের মানসিক, তাদের শারীরিক, এই স্বাস্থ্যগত সবগুলো বিষয়ের দিকে নজর দেওয়া হচ্ছে এবং সবকিছুর একটা সমন্বয় তৈরি করা হচ্ছে। শুধু সমান এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেটাকে আপনি বলে, যে ওখানে এনভায়রনমেন্টটাই হচ্ছে হাসি খুশি জায়গা। এখানে আপনি কোনো কিছু মন খারাপ করার কিছু নাই। মনে করেন আপনার 10টা টেবিল আছে, 10টা টেবিলে 5জন করে মহিলা আন্টিরা বসে, 5জন কিন্তু দেখা যাচ্ছে লুডো খেলতেছে একটা টাইমে। লুডো খেলার সময় তারা কিন্তু অনেক উত্তেজিত যে আমাকে আজকে জিততেই হবে, যে জিতবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা আবার একটা প্রাইজ দিচ্ছি। তো মানে ঈদের যে একটা আমেজ থাকে, আমাদের যারা ভাইরা আছেন যারা গাড়িতে করে নিয়ে আসেন, ওরা অনেক সময় বলে যে আকাশ ভাই আজকে তো আঙ্কেল দেখি সাজুগুজু করে বসে আছে, সেই গাড়ি যাবে 9টায়, উনি 8:30 থেকে আমাকে ফোন করতেছে যে বাবা মেহেদি তুমি কখন আসবে আমাদেরকে নিতে। কারণ ওদের ওই দিনটাই থাকে একটা আনন্দের দিন, যে সারাদিন থাকবো। ছেলে মেয়েও একটা ফ্রি থাকে যে না আজকে ডে কেয়ার আছে, মানে তার কোনো টেনশন নাই খাবারের, নাস্তার বা তার আনা নেওয়া বা অনেক সময় আমাদেরকে শপিং এও, এই যে আমরা সামনের মাসে আমরা আপনার হচ্ছে একটা পিকনিকে নিয়ে যাচ্ছি, বড় একটা, যেমন আপনার ডিস্ট্রিক্ট গুলো পিকনিক হচ্ছে না, এরকম আমরা একটা মাঠ ঠিক করেছি, বড় 2টা বাস ঠিক করেছি, ওখানে আবার খেলা হবে। আগের থেকে তারা বলছে এই বছর কিন্তু আমাদের ল্যাপটপ দিতে হবে প্রাইজ। তো এগুলো তো আপনি ইউ ক্যানট বাই দিস হ্যাপিনেস উইথ দ্য মানি। এটা আপনাকে যারা মেম্বার আছে তারাই আপনাকে ভালো, একদিন আপনাদের মেম্বারকে এখানে ইনভাইট করতে হবে। আকাশ ভাই, একটা বিষয় জানার খুব আগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে আসলে মানুষ তো এক একজন এক এক রকম। আমাদের কারো বাবা মা হয়তো একটু বেশি সেন্সিটিভ, কেউ হয়তো খুব অল্পতে হয়তো একটু অভিমান করে, কারো হয়তো একটু রাগ বেশি, কেউ হয়তো কোন একটা বিষয়ে হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলে স্বাভাবিকের থেকে। অপেক্ষাকৃত যারা একটু বেশি প্রবীণ তাদের এই বিষয়গুলো আরেকটু বেশি সেন্সিটিভ হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা কিভাবে সামাল দেন? আমাদের সবচেয়ে বড় এভরিডে কিন্তু আমাদের কোনো না কোনো ইস্যু হয়। ওখানে ইস্যু হয় কি, যে আপনি মনে করেন এই চেয়ারটাতে বসছেন, এই চেয়ারটাতে বসে আবার দেখা যাচ্ছে আপনি নামাজ পড়তে গেছেন, আসে ওই চেয়ারটাতে আরেকজন বসে গেছে, সে আর ওই দিন বসবে না, আমার এই চেয়ার কেন উনি বসলো, ঠিক আছে, উনি নোয়াখালী ওনার সাথে আমি যাবো, উনি বরিশাল ওনার সাথে আমি বসবো, উনি পাবনা ওনার তো মেন্টালি প্রবলেম আছে। মানে এইটা কিন্তু প্রকৃত ঝগড়া না, এটা হচ্ছে একটা ভালোবাসা নিয়ে তারা কিন্তু অনেক মানবিমান চলে। অনেক সময় দেখা যায় আমাকে ইন্টারফেয়ার করতে হয় বেশিরভাগ সময়, যে আঙ্কেল কি হয়েছে, না বাবা ওই বজলু আঙ্কেল আমার এখান থেকে উঠে যেতে বলছে, আমার এই খাবারটা পরে দিছে কেন, আমি আসছি আগে, আমি প্রবীণ, আমার ডিমান্ড বেশি। ক্রামবোর্ডে দেখা যাচ্ছে 2টা ক্রামবোর্ড আছে, 8জন দাঁড়ায় গেছে, আমার এখানে কেন দিল না, আমি তো এক বোর্ড খেলছি। এভরিডে কিন্তু আপনার অভিমানগুলো এখানে। তো আমাদের প্রতিটা 10 জনের জন্য একজন করে আমাদের ইয়া থাকে, কোঅর্ডিনেটর থাকে, যে এই টেবিল এই এরিয়াটা আপনি দেখবেন, কোনো অবস্থাতেই যেন তাদের কোনো প্রবলেম নাই। আবার লাঞ্চের সময় দেখা যাচ্ছে আমরা তো সিরিয়াল ধরার ইয়া করি না, আমরা যার যার টেবিলে দিয়ে আসি। সিরিয়াল ধরলে পরে দেখা যাচ্ছে যে না আমি আগে কেন পাবো না, আমিও তো একই টাইমে আসছি। তো এই জিনিসগুলো আপনাকে মানে আমি প্রপারলি কিন্তু আসলে আপনাকে এক্সপ্লেন করতে পারছি না, ওদের ফিলিংসটা যে কত ভালো থাকে। আমি সবসময় একটা কথা বলি যে একটা টিভি চ্যানেলে একটা আপা কাজ করতেন, ওনার আব্বা আম্মার কথাটা আমি সবসময় গল্পটা করি, যে উনি আমাকে একবার ফোন করেছিলেন যে আকাশ ভাই আপনি, আমি TVN 24 দেখলাম, আমিও তো একটা টিভিতে, তো আমার বাবা মা বাসায় থাকে, উনি একটাই মেয়ে, তো বলে আমি যখন জবে আসি রাত 11টা পর্যন্ত অনেক সময় ওনারা একারাই থাকেন, ওনারা অনেক সময় মাইক্রোওয়েভটা অন করতেও পারেন, মানে অন করতে চায় না ভয়ে ইলেকট্রিসিটি, তো আপনারা কি কিছু করতে পারবেন কিনা। পরে কথা বললাম, ওনারা প্রায় 1 বছর আমাদের এখানে হয়ে গেছে, ওনারা মাসে 1-2 বার আমাদের জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসে, লুকাইয়া নিয়ে আসে, তারা এতটা ভালো আছে। ওই আপাটা খুবই মানে যখনই কোনো অকেশন হয় আমাদেরকে একটা গিফট পাঠায়, যে ভাই আপনার জন্য আজকে আমার বাবা মা মানে ডিপ্রেশনে নাই, তারা বাসায় অনেক ভালো ফিল করে, যে এই যে আমার একটা প্রাপ্তি। আমার 300 জন মেম্বারের মধ্যে কিন্তু 2 জন মেম্বার তারা ডিপ্রেশনে ছিল। আজকে এই সোশ্যাল ডে কেয়ারের জন্য আপনি প্রফিট চিন্তা না করলেন, আপনি এই যে সামাজিক দায়বদ্ধতা বলেন, সামাজিক কাজ বলেন, বা আমরা যারা ডে কেয়ারের পরিচালনা করি মালিক বলেন বা যেভাবে বলেন, আমাদের কিন্তু এটা অনেক বড় একটা দায়বদ্ধতা। কারণ আপনার বাবা মা মানে আমার বাবা মা, আমার বাবা প্রায় 13 বছর হলো মারা গেছেন, আগামীকালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো আমি প্রত্যেকটা দিনই কিন্তু এনাদের মধ্যে আমার বাবা মাকে খুঁজি, তারা আমাদেরকে ওইভাবে স্নেহ করেন। একদিন আমি না এলে অনেক সময় জিজ্ঞেস করে, ফোন করে যে বাবা তুমি কখন আসবা।
দিস ইজ হচ্ছে সার্ভিস আপনার, এটা হচ্ছে আপনার সোশ্যাল ডে কেয়ার আসলে আবেগ। আমি তো বাসায় আমার বাবা মায়ের হয়তো বা শারীরিক সুস্থতাটা নিশ্চিত করতে পারবো, কিন্তু মানসিক যে সুস্থতা, মানসিক যে রিক্রিয়েশন, সেটা তো আসলে ওইভাবে দেওয়া সম্ভব না, যেটা হচ্ছে আপনার এখানে এসে পাচ্ছে। আমি একটু জানতে চাইবো, মনে হয় আমার সাথে দর্শকদের এই ব্যাপারে একটা আগ্রহ কাজ করবে, যে কারা আসলে এটা পাবেন, কারা এটার জন্য যোগ্য। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আপনাদের একটা স্লোগান সুন্দর লিখেছেন যে হোম কেয়ার ঠিক রেখেই সোশ্যাল ডে কেয়ার পেতে পারেন। মনে করেন আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনি হোম কেয়ার নিচ্ছেন, আপনি কিন্তু সোশ্যাল ডে কেয়ারের জন্য এলিজিবল, অটোমেটিক্যালি এলিজিবল। আপনার কিন্তু কিছু করতে হবে না। আপনি যে এমএলটিসিতে আছেন, আপনি ওই এমএলটিসিতে ফোন করতে হবে যে আমি তো 20 ঘন্টা ডে কেয়ার হোম কেয়ার পাচ্ছি, আমি 2 দিন ডে কেয়ারে যেতে চাই, কারণ এখন তো আর করোনা নেই। আমি স্বাভাবিকভাবে একটা এক্সস্ট না, বাসার মধ্যে থাকে, পার্কে যায়, কিন্তু একটা ফ্রেন্ড তো নাই। কিন্তু আপনি যদি এমএলটিসিকে বুঝাতে পারেন যে আমার 2 দিন ডে কেয়ার দরকার বা 3 দিন ডে কেয়ার দরকার, তাহলে ওরা কিন্তু আপনাদেরকে ডে কেয়ারে অ্যাপ্রুভ করে দিবে বিনা কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই। আচ্ছা, এই জন্য ইট ইজ ভেরি ইজি। হোম কেয়ারটা পাওয়া তো অনেক টাফ, এখন তো আরো টাফ করে ফেলছে, কিন্তু ডে কেয়ারটা হচ্ছে আপনার হোম কেয়ারটা ঠিক রেখেই। আপনি মনে করেন এবিসি হোম কেয়ার আছেন, আপনার কিন্তু ওই হোম কেয়ার এজেন্সি চেঞ্জ করতে হচ্ছে না বা কোনো স্ট্রাগল করতে হচ্ছে না। আপনাকে আমাদেরকে একটা ফোন করতে হবে যে বাবা আমি ডে কেয়ার আসতে চাই, আমরাই কানেক্ট করে দিব ওই কেয়ার এই ক্ষেত্রে ম্যানেজারকে। হচ্ছে হোম কেয়ারের যে আওয়ারটা উনি পান, মানে যিনি হচ্ছে নিবেন, সেবা গ্রহীতার কথা বলছি, তার ওখান থেকে ওই আওয়ারটা কেটে না, এটার সাথে না, সমন্বয় করা হবে। না, আচ্ছা, না, দুটোই না, কি না। সমান 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 থাকবে? আপনি যে 20 ঘন্টা আপনি 20 ঘন্টাই পাবেন, আচ্ছা, কিন্তু হোম কেয়ার যে এটা 20 ঘন্টা, সে 20 ঘন্টাই পাবে। ক্লারিফাই আমি করি যে অনেকের ধারণা এটা আছে, আপনার কোশ্চেনটা 200% রাইট, যে আমার আওয়ারটা কি কেটে অ্যাডজাস্ট হ্যাঁ, করবেন। না, আপনাকে বলতে হবে যে আমি তো 3 দিন 5 দিন 20 ঘন্টা পাচ্ছি, 4 ঘন্টা, কিন্তু বাকি 4 ঘন্টার পরে তো আমাকে বাসায় এক্সস্ট থাকতে হয়, বাসায় থাকতে হয়। আমি তো ডেফিনেটলি তারপর আমার একটা ডে কেয়ার দরকার। আমার ছেলে কাজ করে অফিসে চলে গেল, তা আমাকে দেখবে কে? আমি অবশ্যই ডে কেয়ারের জন্য প্রাপ্ত। আচ্ছা। এমএলটিসি যতই বলুক যে আমি আবার কাটবো, কিন্তু এমএলটিসির মেইন যেটা, গভর্নমেন্ট থেকে যখন এমএলটিসি কে অ্যাপ্রুভ করে, ওরা কিন্তু একটা বাজেট পাস করে দেয় যে তোমাকে $250 পার ডে তুমি ডে কেয়ার এবং হোম কেয়ার মিলেই পাচ্ছ। আচ্ছা, তো এমএলটিসি আপনাকে যদি না দেয়, এটা এমএলটিসির কিন্তু বেনিফিট। আমাদের কিন্তু এটা আর্গু করতে হবে যে না, তুমি তো পাচ্ছই আমার টাকাটা, আমি ডে কেয়ারে গেলেও পাবা, না গেলেও পাবা, তো আমি কেন আমাকে ডে কেয়ার তুমি দিবা না? কাটার কোনো স্কোপ নাই। জি, আমরা মনে হয় অনেকখানি হচ্ছে যে স্পষ্ট হয়েছি। কোন রকম কোনো অসুবিধা কি আছে? এটা যদি কেউ নিয়ে থাকে, তাহলে কি পরবর্তীতে কোন কোন দিক কি রয়েছে যে এই দিকগুলোতে একটু বাড়তি সচেতন থাকতে হবে, অথবা এই সংকটগুলো তৈরি হতে পারে, এরকম কোনো সমস্যা কি কখনো হয়েছে? ডে কেয়ারে আসলে কোনো সংকট বা কোনো বাড়তি অসুবিধা, কোনো ঝামেলা, কারণ আপনি তো জিনিসটা অ্যাপ্রুভ করেই নিয়ে আসতেছেন, তাই না? এখানে আপনার কোনো মেডিসিন বা মেডিকেল বা কোনো দিকে কিন্তু আপনার কোনো বাধা নেই, কারণ যখন আপনি ডে কেয়ারটা অ্যাপ্রুভ হয়, সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমাদের থাকে। আনা নেওয়া, ট্রান্সপোর্টেশন, তাদের খাবার টেক কেয়ার করা, সারাদিনের কর্মকাণ্ড, খেলা, নামাজ, এভরিথিং। আমরা আবার কিন্তু আপনার বাসার গেটেই কিন্তু পৌঁছা দিয়ে আসবো, এবং ট্রান্সপোর্টেশন সার্ভিসটা আপনারা দিচ্ছেন? ট্রান্সপোর্টেশন আমরা দেই, আচ্ছা। এবং ডোর টু ডোর, নট দ্যাট যে আপনি এখান থেকে হেঁটে জ্যাকসন হেঁটে যাবেন তারপর পিক করবো, তা না। আপনি এই টিভেন সামনে আমার গাড়ি আসবে সকালবেলা, আপনি এখান থেকে পিক করবে, আচ্ছা। আবার এখানে আপনাকে ড্রপ করে দেবে। অনেক সময় আমরা এনশিওর করি যে বাসায় ঢুকছেন কিনা আপনি। অনেক সময় একটু বয়স বেশি হলে তো দেখা যায় যে আর এক রাস্তায় চলে যেতে পারে, তখন আমাদের যে লোক থাকে সে একদম গেটে পৌঁছায়, তার ছেলে মেয়েকে আমরা ফোন করে দেয় যে আঙ্কেলকে আমরা দিলাম, সিঁড়িতে আছে, আপনি একটু পিক করেন। আপনি বলছিলেন যে হোম কেয়ার থাকলে তারাই হচ্ছে যে এই সুবিধাটা পাবে কিংবা এই সেবাটা পাবে। হোম কেয়ার নিয়ে অনেকের এক ধরনের আশঙ্কা থাকে যে আমার হোম কেয়ার বাতিল হয়ে যেতে পারে, এই সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। আমি একটা জিনিস আপু বলি, TVN24 না, আমি সবসময় একটা কথা পাবলিকলি বলি যে আপনারা এখন তো TVN24 এর ইটস এ মিলিয়ন ভিউ, তাই না? মিলিয়ন মানে আপনি যদি 50,000 দর্শক আমার অনুষ্ঠানটা দেখে, 20,000 দর্শক দেখে, 20,000 কিন্তু সঠিক তথ্যটা জানবে। এই যে তথ্যটা জানা, আপনারা যেটা জানেন না, কাউকে জিজ্ঞেস করেন যে আসলে নিয়মটা কি,
অনেকেই বলছে হোম কেয়ার বন্ধ হয়ে গেছে, অমুক হোম কেয়ার বন্ধ হয়ে গেছে, বা আমার হোম কেয়ার বন্ধ হয়ে, আসলে কিন্তু আপনার যদি হোম কেয়ারটা বন্ধ হয়ে যায়, আপনাকে কিন্তু প্রথম এমএলটিসি বা প্ল্যান আপনাকে কিন্তু ফোন করবে যে আপনাকে আপনার এই হোম কেয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে এত তারিখ থেকে, ডিসএনরোল বলে এটা। যতক্ষণ পর্যন্ত আপনি এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের কথা বা কোনো স্কোপ নাই যে আপনার এই হোম কেয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হোম কেয়ার আসলে কি কি কারণে বন্ধ হয়, কোন কোন দিকগুলোতে সতর্ক থাকা জরুরি? সবচেয়ে এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হোম কেয়ারে মেডিকেটটা রিনিউ যদি না হয়, হোম কেয়ার অটোমেটিক্যালি করে, ওরা আপনাকে ফোন করে না। মেডিকেট কিন্তু আপনাকে কখনো ফোন করবে না, আপনাকে ইমেল করবে না, ওরা একটা মেইলে আপনি একটা রিনিউয়াল লেটার পাঠিয়ে দেয়। আমরা 50 to 60% মানুষ মেইল বক্সই চেক করি না। অনেক সময় দেখা যাচ্ছে ওকে ব্যাংকের 2টা চিঠি আসে, বাকিগুলো আমরা ফেলে দিই গার্বেজ করে। ডিপার্টমেন্ট অফ হেলথের নিউ ইয়র্ক স্টেটের অনেক চিঠি আসে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ থাকে, অনেকে বুঝে না চিঠিটা ফেলে দিছে। তখন আমরাও আবার এখন একটু সচেতনতামূলক ক্যাম্পেইন করি যে আপনার মেডিকেট কিন্তু মার্চে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমরা মেডিকেটে অন বিহাফ অফ ইউ কথা বলতে পারবো না, এটার কোনো রাইটস নাই কথা বলার, মেডিকেট শুনবেই না। আপনার দায়িত্ব থাকবে যখন রিনিউয়াল কাগজটা আছে অবশ্যই রিনিউ। আপনি যদি রিনিউ না করতে পারেন, আমাদের একটা হেল্প ডেস্ক আছে শুধু মেডিকেট নিয়ে কাজ করে। আমরা মেডিকেট রিনিউ, মেডিকেট নতুন মেডিকেট ক্যান্সেল হয়ে গেছে, এটা নিয়ে আমরা পুরোটা কাজ করি। মেডিকেট রিনিউ, ডিসএনরোল হলে মেডিকেট, আপনি যদি 28 দিনের বাইরে বাংলাদেশে মানে দেশের বাইরে থাকেন, আমেরিকার বাইরে থাকেন, এখন ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। তো আপনাদের মাধ্যমে একটা জিনিস যে আপনি 28 দিনের বাইরে চেষ্টা করবেন না থাকার জন্য, 28 দিনের মধ্যে এসে রিপোর্ট করা যে আমি সার্ভিসে ফেরত আসি। কারণ এখন আপনি তো নিউজ যেহেতু আপনারা অনেক আছে যে আপনি কিন্তু এখন তারা চাচ্ছে হোম কেয়ার সার্ভিসটা বন্ধ করার জন্য যে কোনো মূল্যে। আপনার আগে 30 ঘন্টা দিত, এখন 15 ঘন্টা দেয়, এখন 8 ঘন্টা দেয় সপ্তাহে। এটার কারণ কি, চাহিদা কি বেড়ে যাওয়া কারণ? না, বাজেট কাট করছে এটা গভর্নমেন্ট, আপনি দেখছেন তো বাজেট কাট করছে। আর একটা জিনিস হচ্ছে যে হোম কেয়ারটা অনেকভাবে অনেকে মিস ইউজ করতেছে, যার দরকার সে পাচ্ছে না অনেক সময়, আবার যার দরকার না আগে থেকে চালু হয়েছে যখন ইনিশিয়ালি, তখন এমনি আপনি 40 ঘন্টা দিয়ে দিচ্ছে। এখন ওরা রিঅ্যাসেসমেন্ট করে আপনাকে 20 ঘন্টা দিচ্ছে, রিঅ্যাসেসমেন্ট করে 15 ঘন্টা দিচ্ছে, কিন্তু আপনি কিন্তু জানতেছেন না যে আপনার 15 ঘন্টা দিয়ে দিছে। আপনি 30 ঘন্টার এজেন্সিতে চাচ্ছেন যে আমার 30 ঘন্টার পেমেন্ট কিন্তু যখন আপনি রিঅ্যাসেসমেন্ট করছে আপনাকে বলে গেছে, আপনি হয়তো বুঝেননি। সেটা হচ্ছে যে হোম কেয়ার যারা নিচ্ছেন একটু সচেতনার সাথে এজেন্সির সাথে রেগুলার একটু যোগাযোগে থাকতে হবে। এই যে যাদের দরকার নেই তারাও যখন এই সেবাটা নিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে যাদের দরকার তারা তো বঞ্চিত হচ্ছেন। তো এই ক্ষেত্রে আসলে মানে আমি জিজ্ঞেস করবো যে গভর্নমেন্টের পক্ষ থেকে তদারকি আসলে কিরকম? গভর্নমেন্ট তো এখন অলরেডি তদারকি শুরু করে দিয়েছে। গভর্নমেন্ট কিন্তু অল অফ এ সাডেন আপনার বাসায় যাচ্ছে, যেটা আগে যেত না। যে আপনার সে একটা সেন্টার প্ল্যান, একটা এমএলটিসি, আপনার মঙ্গলবারে 5 ঘন্টা ডিউটি, ঠিক আছে, ওরা মঙ্গলবারে কোনো একটা সময় আপনার দরজায় যা নক করতেছে, আন্টি বা ওদের একজন থাকে, অনেক সময় ইন্টারপ্রেটারে নিয়ে যায় যে আপনি কি হোম কেয়ারটা পাচ্ছেন। যদি উনি উল্টাপাল্টা কথা বলে তাহলে ওনার সার্ভিস ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কোনো এজেন্সির কিন্তু প্রবলেম না, প্রবলেম কিন্তু আপনি তো এজেন্সিকে টাইম শিট দিয়ে দেন, এজেন্সি তো আর আপনার বাসায় বাসায় গিয়ে দেখার আমাদের কোনো এখতিয়ার নাই। এখন ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ হেলথ কিছু টিম হায়ার করছে, যেটা আপনার বাসায় গিয়ে দেখতেছে যে আপনার সার্ভিসটা আসলে নিচ্ছেন কিনা। জি, একজন দর্শক রয়েছে, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লুজ থেকে বলছি, আকাশ ভাইয়ের কাছে একটা কোশ্চেন করব। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আকাশ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের কমিউনিটিতে সেবা দেওয়ার জন্য। আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে অনেক সময় আছে যে ক্লায়েন্ট বাংলাদেশে চলে গেল কিন্তু আপনাকে বললো না, সেই ক্ষেত্রে কি হয় পরবর্তীতে যদি ওরা মানে কি করণীয়? ধন্যবাদ ভাই। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে ক্লায়েন্ট যদি আপনাকে না বলে বাংলাদেশে যায়, আপনি যখন উইকলি আপনার যে টাইম ক্লকটা বা টাইম শিটটা আপনি নিচ্ছেন, ওখানে অবশ্যই আপনি দেখবেন যে মেম্বার বা কনজিউমার এবং পিএ সিগনেচার আছে কিনা, বা আপনি যখন ক্লক ইন করেন, প্রত্যেক এখন তো ডিজিটালাইজ হয়েছে যে আপনি বাসায় 100 ফিটের মধ্যে না থাকলে ক্লক ইনটা করতে পারবেন না। 1 সপ্তাহ পরে যখন আপনি টাইমশিটটা চেক করবেন, যদি দেখেন যে না আপনার সিগনেচার মেলেনি বা অন টাইমে ক্লক ইন করেন, তখন কিন্তু আপনি ওই মেম্বারকে আমরা খুঁজি, আমাদের এরকম হয়, তখন আমরা মেম্বারকে ফোন করি। যখন মেম্বার পাই না,
পিএ কে খুঁজি, যখন পিএ কে পাই না তখন আমরা এমএলটিসি কে জানাই যে এই মেম্বার কিন্তু আউট অফ রিচ, ওরাও খোঁজে, না হলে ওরা সার্ভিসটি স্টপ করে দেয়। জি। এখানে আসলে এজেন্সির কিন্তু কিছু করার থাকে না, কারণ এজেন্সি তো বাসা থেকে পিএ এবং এমএল মেম্বার কিন্তু আপনাকে সাইন করে টাইমশিটটা দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন আছে, যদিও আপনি এটার উত্তরটা দিয়েছেন একটু আগে, আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। কামরুন খান তিনি বলছেন যে আমি শুনেছি 45 দিন বাইরে থাকা যায়, এটা কি রাইট? আপনি কিন্তু একটু আগে বলছিলেন 28 দিন। না, এখন এটা 28 দিন করেছে। আচ্ছা, মানে আগে 28 তাহলে দিনের মধ্যেই আপনাকে আসতে হবে, যেদিন যাবেন ওই দিন থেকে, নট বিজনেস ডে, এটা রেগুলার ডে। 28 দিন পরে আপনি যদি ইনফর্ম না করেন 29 দিনে আপনি এটা ক্যান্সেল করে দিন। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আকাশ ভাই, একটু খালি শুনবো যে আপনি যখন শুরু করেছিলেন এই কাজটা তখন থেকে এখন পর্যন্ত সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের জনপ্রিয়তা কিংবা এঙ্গেজমেন্ট বলি আমাদের কমিউনিটিতে কতটুকু বেড়েছে? অ্যাকচুয়ালি আগে তো সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার মানে এটা অন্য একটা কমিউনিটির দখলে কিন্তু ছিল। এখন বাঙালিরা অনেকে এগিয়ে এসছে। আমি কিন্তু বাংলাদেশি হিসাবে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আমি প্রথম শুরু করেছিলাম, ঠিক আছে। আমি অনেক সময় এমএলটিসির পেমেন্ট ছাড়াই শুরু করেছিলাম। এখন আমরা একটা আশা চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ডে কেয়ার সার্ভিস দিই, যাদের মেডিকেড কার্ড নাই বা হোম কেয়ার পায় না, এটা আমি আপনাকে অ্যাড করে দিলাম। আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা ডে কেয়ার সার্ভিস দিই। গত সপ্তাহে একটা ফ্যামিলি আসছিল যে তারা $100 করে আমাকে দিতে চায়, যে তারপরে যেন আমার বাবা মা এখানে আসে, কারণ তারা এখানে ভালো পেয়ে। আমি বলছি না আপা, আমাদের ফান্ডটা আমরা নিজেরাই ক্রিয়েট করি, আমাদের যেহেতু চ্যারিটি অর্গানাইজেশন থাকে। শুরু থেকে এ পর্যন্ত এখন হচ্ছে যে আপনাদের পাশে যে কুইন্স প্যালেস, এখানেও তো আমাদের ডে কেয়ার ছিল। তো ডে কেয়ার গল্পটা অনেক আত্মতৃপ্তির, যে একটা আঙ্কেল আন্টির চোখে যখন আপনি একটা হাসি দেখেন, ওটাই কিন্তু আপনার সারাদিনের পাওয়া থাকে। ওনারা একটা কিছু আপনার জন্য নিয়ে আসে। জুয়েল ভাই টিভি উনি অনেকবার ডেকে ডাইরেক্ট লোকদের সাথে কথা বলছে, ওনাদেরকে মাথায় হাত পর্যন্ত দিয়ে দেয় যে বাবা আমরা এখানে অনেক ভালো আছি, তোমরা আকাশের জন্য দোয়া করো। তো এটাই অ্যাকচুয়ালি আপনার পাওয়া কমিউনিটিতে। এখন আমার মনে হয় 2 বা 3% বা 5% হবে। আমি চাই প্রত্যেকটা মানুষ ডে কেয়ারের সেবাটা নিক, তাহলে ফ্যামিলিতে আপনি তারা ভালো থাকবে, তাদের লাইফটা আরো অনেক চেয়ারফুল হবে। তারা আপনাকে যেটা বলে যে তারা বদ্ধ ঘর, যেটা বাংলায় যেটাকে বল, ওরকম থাকবে না, তারা অনেক হাসি খুশি থাকবে, তাদের মধ্যে ডিপ্রেশন থাকবে না। আকাশ ভাই, আরো আলোচনা চলতে পারতাম, আমরা আরো গল্প করতে পারতাম এই বিষয়ে, কিন্তু সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বরাবরই ধন্যবাদ TVN24 এর দর্শকদের, কারণ দর্শকরা যদি এখান থেকে একটা ইনফরমেশনও পায় আজকের জন্য কিন্তু আমি সার্থক। ধন্যবাদ দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। এবার আমরা আলোচনা করব কারেকশন অফিসার পদে চাকরির সুযোগ নিয়ে। যারা এই পদে কাজ করতে চান তারা আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, কি কি ধরনের পদ্ধতি অবলম্বন করবেন, অথবা কিভাবে প্রস্তুতি নেবেন, তার যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশি কারেকশন সোসাইটির প্রেসিডেন্ট কাজী হাসান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপু আপনাকে। প্রথমেই আপনাকে আসলে অনেক বড় করে কংগ্রেচুলেশন জানাবো, কারণ যে সুখবরটি আসলে দর্শকদেরকে দিয়ে শুরু করতে চাই। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশনে আপনি প্রথম বাংলাদেশি হিসেবে একজন ইলেক্টেড ডেলিগেট হয়েছেন। আমি এই জন্য আপনাকে তো শুভকামনা জানাবো, সেই সাথে একটু আমার জানারও আগ্রহ কাজ করছে যে একজন ইলেক্টেড ডেলিগেটের কাজ কি। ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ TVN পরিবারকে, এবং ধন্যবাদ দর্শকদের সাথে থেকে অনুষ্ঠানটা দেখার জন্য। আসলে ডেলিগেট হিসেবে আমার কাজ, আমি একটা ফ্যাসিলিটি ডেলিগেট, যেখানে অলমোস্ট 1000 অফিসার আছেন। তো ওই অফিসারদের প্রতিনিধিত্ব করা, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভলি তাদের নামে চার্জ আনা হয়, এই বিষয়গুলো হিয়ারিং এ যেতে হয়। টোটালি পুরো অলমোস্ট 1000 অফিসারের প্রতিনিধিত্ব করাই আমার কাজ, ইউনিয়নের প্রতিনিধিত্ব করা। আচ্ছা, কারেকশন অফিসার পদে আমরা চাকরি নিয়ে আলোচনা করব, এমনটাই আজকে আসলে আলোচনার শিরোনামে রেখেছি। প্রথমে একটু সংক্ষেপে জেনে নিই, কারেকশন অফিসারের কাজ কি? কারেকশন অফিসার হলো আপনার, সংক্ষেপে বলি জেল পুলিশ, যেটা আমাদের বাংলাদেশে যেটা বলে জেলে যে পুলিশগুলো কাজ করে, আর এখানে জেল পুলিশদের বলা হয় কারেকশন অফিসার।
আমি শুনেছি যে ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে সর্বোচ্চ বেতন নাকি কালেকশন অফিসাররা পায়, এটা কতটুকু সত্যি? জি, এটা আমাদের কারেকশন, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন আমেরিকার সেকেন্ড লার্জেস্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেটা আপনার আমাদের স্যালারি ওয়াইজ আমাদের যে স্যালারিটা আছে বর্তমানে, কিছুদিন আগে গত লাস্ট মান্থে আমাদের স্যালারি আরো ইনক্রিজ হয়েছে আচ্ছা ইউনিয়ন থেকে। তো যেটা এখন আপনার স্টার্টিং স্যালারি 54,000 দিয়ে শুরু যারা একাডেমিতে যাবে, তারপরে আস্তে আস্তে আপনার যখন 5.5 ইয়ার্স বলা হয় টপ পে, আমাদের টপ পেতে আপনার $133,000। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে একটাই অসুবিধা সবাই যেটা বলে, যেটা হলো ওভারটাইম, আচ্ছা ম্যান্ডেটেড ওভারটাইম, যেটা প্রচুর ওভারটাইম। যে ওভারটাইম দিয়ে মানুষ মেক করে, আগেই মেক করতো, আগে যে 1,03,000 টাকা স্যালারি ছিল টপ পে, সেটা দিয়েই অলমোস্ট $200,000 মেক করতো। এখন যেটা হয়েছে 133 এবং 10 ইয়ার্সে বা তারপরে 140 হবে বেস স্যালারি। তো ওইটা দিয়ে আপনি যদি ওভারটাইম করা হয়, যে পরিমাণে ওভারটাইম মানুষের অফিসাররা করে, তাতে 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা মানে ধরে যাবে একজন অফিসারের ইনকাম। ওভারটাইম হতে তাহলে ভালোই হয়েছে, যে জি, যারা জি, একটু জি। বেশি টাকা আর্ন করতে চায় জি, জি। তাদের জন্য সুবিধা হয়েছে। বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে, কতটা বাড়ছে? আচ্ছা, সেটা হলো আমি 7 বছর ধরে ডিপার্টমেন্টে আছি। 7 বছর আগে আমি যখন শুরু করছি, তখন ডিপার্টমেন্টে আপনার রিক্রুটমেন্ট যে একটা ক্লাস শুরু হইতো 1% বা 2% ছিল টোটাল রিক্রুটমেন্টের প্রতিটা ক্লাসে। তো এরপর আমি শুরু করার পরে আমি সহ আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশনের বাংলাদেশি কারেকশন সোসাইটি যে অর্গানাইজেশন, এটা স্টার্ট করছি 2020-তে। এইটা ডিপার্টমেন্টাল রিকগনিশন পাইছে। তারপরে আমরা কমিউনিটিতে যেভাবে কাজ করতেছি কমিউনিটির মানুষদের সাথে, আস্তে আস্তে সেটা এখন আপনার প্রতিটা ক্লাসে আমাদের জরিপে আছে, যেটা 10 থেকে 12%-এ এসে দাঁড়াইছে। প্রতিটা ক্লাসে টোটাল রিক্রুটমেন্টের 10% বা 12%, সামটাইমস 15% বাংলাদেশি। নারীদের সংখ্যা কেমন? নারীদের সংখ্যা খুব কম। আচ্ছা, কারণ? যেটা এটা কমিউনিটি অ্যাওয়ারনেসের অভাব আমি মনে করি। তবে আমি সবসময় টিভিএনে এসে বলি বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বলি যে আমাদের ডিপার্টমেন্টে কারেকশন অফিসার হিসেবে যে মেয়েদের জন্য কাজের যে পরিবেশ, এটা ছেলেদের থেকে আরো ভালো, অনেক অনেক বেশি ভালো। তো আমি আপনাকে একটা বিষয় বলবো, সেটা হলো যে আমরা এই সোসাইটি করার পরে এখন পর্যন্ত প্রায় 6 জন বাংলাদেশি মেয়েকে জবে আনার জন্য আমরা সক্ষম হয়েছি, এবং 5 জন। আর তার আগে একজন আমার ওয়াইফ ছিল, সে 9 বছর ধরে জবে আছে। তো 5 জনই ডিপার্টমেন্টে এখনো আছে। আচ্ছা, তারা জব নারী পছন্দ করে। বান্ধব একটা ডিপার্টমেন্ট, কিন্তু শুধুমাত্র প্রচারের অভাবে নারীরা খুব একটা আগ্রহী হচ্ছে না, এমন বিষয়টা? সেটাই। আচ্ছা, এখানে যারা কাজ করতে আগ্রহী, আমি একটু তাদের জন্য জানবো যে নিয়োগের জন্য আসলে কি কি যোগ্যতা দরকার হয়? নিয়োগের জন্য আপনার হাই স্কুল ডিপ্লোমার পরে 39 কলেজ ক্রেডিট। তবে আপনার এছাড়াও অনেক সময় 39 কলেজ ক্রেডিট শিথিল করা হয়। যেমন আপনি যদি আর্মি ব্যাকগ্রাউন্ড থাকে, তারপরে আপনার অন্য ল এনফোর্সমেন্ট জব করার ব্যাকগ্রাউন্ড থাকে, এছাড়াও আরো জবের অনেকগুলা ক্যাটাগরি আছে। আপনার যদি ওই ধরনের এক্সপিরিয়েন্স থাকে, আপনাকে হাই স্কুল ডিপ্লোমার পরে আর কোনো কলেজ ক্রেডিট লাগবে না। আচ্ছা, তো এছাড়াও আপনার শারীরিকভাবে ফিজিক্যালি আপনার ফিট হইতে হবে। আর জবের যেটা আপনি টেস্ট দেওয়ার পরে যখন রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হবে, তো তারপরে আপনার সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে, রিটেন সাইকোলজি, ওরাল সাইকোলজি, এগুলাতে আপনাকে কোয়ালিফাইড হতে হবে। বয়স কিরকম দরকার হয়? বয়স 17.5 হলে পরীক্ষার অ্যাপ্লাই করতে পারবে। আর জব শুরু করার জন্য 21 ইয়ার্স হতে হবে। তবে উপরে কোনো লিমিট নাই, আপনার যে কোনো বয়সে আপনার 60 ইয়ার্সেও আপনি জব পেতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু জানবো যে পরীক্ষার পদ্ধতিটা কেমন হয়, মানে নিয়োগ পদ্ধতিটা আসলে কিভাবে পরীক্ষা হয়, রিটেন, তারপরে ভাইবা, কিংবা আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, এটা হলো আপনার যখন ডিক্যাসে যখন অ্যাপ্লাই করা হয়, রেজিস্ট্রেশন করা হয় পরীক্ষার জন্য, তো এখানে আমাদের কারেকশন ডিপার্টমেন্টে যে পরীক্ষাটা হয় নর্মালি ল এনফোর্সমেন্ট ব্যাকগ্রাউন্ডের জেল রিলেটেড কোশ্চেন,
বেসিক কোশ্চেনগুলো করা হয়। তো আমাদের বাংলাদেশি যে ভাই বোনরা আছে তারা যদি একটু চেষ্টা করে, এটা খুব একটা হার্ড না, আপনার বেসিক ধারণা, বেসিক যে ইনফরমেশন গুলা আপনার কম্পিউটারে পড়ে অ্যান্সার করলেই আপনি অ্যান্সার দিলেই আমার মনে হয় মানে পাস করার। আপনি বলছিলেন যে অনেক বাংলাদেশি এখন কাজ করছে, যারা এই ডিপার্টমেন্টে এখন আছেন তাদের আসলে অবস্থান কি? কেমন অবস্থা মানে তারা আসলে কি ধরনের কাজ করছেন, প্রমোশনের বিষয়গুলো যদি জানতে চাই। আচ্ছা, প্রমোশন আমি আবারও বলি, যেটা হলো যে বাংলাদেশিরা ডিপার্টমেন্টে কেবল আসা শুরু করছে, এর আগে এত বাংলাদেশি ছিল না। আচ্ছা, আর প্রমোশন যখনই ডিপার্টমেন্টে আসা শুরু করছে তখন এরপর থেকে প্রমোশনাল কোনো পরীক্ষা আমাদের ডিপার্টমেন্টে এখনো হয় নাই। তবে এর আগে যে ছিল ওখানে আমাদের ক্যাপ্টেন আছেন দুজন, আমাদের ইমিডিয়েট সুপারভাইজার দুজন আছেন, এবং এরপরে একটা পরীক্ষা হয়েছে, সেখানে অনেক বাংলাদেশি যারা প্রমোশনাল পরীক্ষা দিয়ে পাশ করে আছেন তারা ওয়েটিং লিস্টে যে কখন নেক্সট ক্লাসটা আসবে ক্যাপ্টেনের, তারা ওয়েট করতেছে। আর একটা পরীক্ষা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু পরীক্ষা এখনো হয় নাই, সেখানে আমার জানা মতে অনেক বাংলাদেশি যারা রেজিস্ট্রেশন করছে সামনে পরীক্ষার জন্য ওয়েট করতেছে। জি, একজন দর্শক আছে, টেলিফোনটা নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি করিম জ্যাকসন হাইটস থেকে। হাসান ভাই, আমি জানি হাসান ভাই কমিউনিটির জন্য অনেক ভালো ভালো কাজ করতেছেন। কমিউনিটির লোকদের জন্য কিভাবে ডিপার্টমেন্টে চাকরি নেওয়া যায় বা সুবিধা নেওয়া যায় সেই বিষয়ে উনি হেল্প করে থাকেন। হাসান ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে কমিউনিটির মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে এই জব নিয়ে, এই ব্যাপারে উনি কি বলবেন? করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা অনেক সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। সেটা হলো আতঙ্ক বলতে আসলে জেল বলতেই আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমরা যখন জেল শব্দটা শুনি তখনই আমাদের মধ্যে আতঙ্ক শুরু হয়, কিন্তু আসলে বেসিক্যালি এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ আমরা সবাই সিটির এমপ্লয়ি, আমাদের সেফটি সিটির কাছে সবার আগে। তো যারা কমিউনিটিতে, এর আগেও আমার কাছে অনেক এই ধরনের কোশ্চেন আসছে যে আতঙ্ক, ভয়, আতঙ্ক, যারা বেসিক্যালি জবের জন্য ট্রাই করে, যারা জব পায় না বা যারা জেল সম্বন্ধে কখনো জানেই না ভিতরে কি আছে, তারা বেসিক্যালি এই রিউমার গুলো স্প্রেড করে। আচ্ছা, কিন্তু রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। জি, এমনিতে কি আসলে যে আতঙ্কের কথা দর্শক বললেন, এরকম কোনো কিছুর শঙ্কা কি আসলে থেকে যায় যে কোনো দুর্ঘটনা ঘটেছে কিংবা এরকম কোনো কিছু কি আসলে কখনো হয়েছে? আপু, আপনি যখন গাড়ি চালাতে যাবেন সেখানে সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট করার, আপনি ডান কিনে কাজ করতে গেলেও সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট করার, যে কোনো জবে। পুলিশ অফিসার, এনওয়াইপিডি অফিসাররা প্রতি বছর কত অফিসার তারা গুলিবিদ্ধ হইতেছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এখন পর্যন্ত কোনো রেকর্ডে নেই যে কোনো একজন অফিসার তারা মারা গেছেন জবে কোনো ইনমেটের দ্বারা। অর্থাৎ দুর্ঘটনা তো দুর্ঘটনায়, তবে স্বাভাবিকভাবে আসলে যে আতঙ্কের কথা বলা হচ্ছে এ ব্যাপারে আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই। আমি একটু জানতে চাইবো, যারা এই বিষয়ে আসলে কাজ করতে আগ্রহী এই ডিপার্টমেন্টে, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস আসলে কি হওয়া জরুরি? এটা আপনার গ্রিন কার্ড বা সোশ্যাল সিকিউরিটি থাকলেই আপনি ডিকেএসে রেজিস্ট্রেশন করে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে আপনার যখন জবের রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করবেন, আপনার আপনার সিটিজেনশিপ থাকতে হবে। এই প্রসেসটা শুরু হতে, মানে অ্যাপ্লাই থেকে প্রসেসটা শুরু হতে কতদিন পর্যন্ত সময় লাগে? এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্টের মানে প্রয়োজন অনুসারে, তাদের কতজন অফিসার কখন কিভাবে দরকার, সেটা 6 মাস 3 মাসও হতে পারে, 6 মাস হতে পারে, 3 বছরও হতে পারে। 3 বছরও হতে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিরকম? অনেকেই হয়তো বলবে যে সে হয়তো ইংলিশে হয়তো খুব একটা ভালো না, সেই ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি? না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে বেসিক্যালি আপনি যখন ডিকেএস পরীক্ষা দিবেন, আপনার তো ইংলিশেই পরীক্ষা দিবেন, 70% পাস পাওয়ার পরেই আপনি পাস করলেন, ঠিক না? তারপরে যে পরীক্ষাগুলো আছে, সাইকোলজি টেস্ট, ওরাল সাইকোলজি বা রিটেন সাইকোলজি, এগুলো পাস করার পরেই আপনার জবে একাডেমিতে যাইতে হয়। তো এর মধ্যেই আপনার বাছাই প্রক্রিয়াটা শেষ হয়ে যায় যে আপনি এলিজিবল কি না। তবে আমরা যারা নর্মালি বাংলাদেশ থেকে হাই স্কুল ডিপ্লোমা বা ইন্টারমিডিয়েট পাস করে আসছি, তো তারা সবাই যোগ্য জবের জন্য। মানে রিটেনে তো দেখা যায় অনেকে ইংলিশে খুব ভালো হয়, কিন্তু কমিউনিকেশনে যে হয়তো কিছুটা হলেও অস্বস্তি বোধ করে, সেই জায়গাটা কি কোনো ব্যারিয়ার হিসেবে কাজ করে কি? না, আমি মনে করি না।
আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় জানবো যে এই কারেকশন অফিসার পদে কাজ করার জন্য কিংবা এখানে নিয়োগ পেতে হলে একটা ইমেজ দরকার হয় নিশ্চয়ই, সেই ইমেজ আসলে কতটা ক্লিন হওয়া জরুরি? এটা একটা ভালো প্রশ্ন। সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে খুশির সংবাদ বা ভালো সংবাদ হলো আমরা বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে আসি তারা আমাদের ব্যাকগ্রাউন্ড তো 100% ক্লিয়ার। তো যার কারণে আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো বাংলাদেশি তার ব্যাকগ্রাউন্ডের কারণে বাদ হয়েছে ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, কিন্তু ডিপার্টমেন্ট থেকে মানে কাজে যুক্ত হওয়ার পরের কথা বলছেন, কিন্তু আমি নিয়োগের আগে না, নিয়োগের আগে, জবে ঢোকার পরে বাদ দেওয়ার সেটা হলো আপনি জবের পারফরমেন্স কেমন সেই হিসাবে আপনার বাদ দেওয়ার সুযোগ থাকে 2 বছরের মধ্যে, 2 বছর প্রমোশন 2 বছরের মধ্যে। কিন্তু আপনি যেটা বলতেছেন ব্যাকগ্রাউন্ড, এটা আপনার ইনভেস্টিগেশন হয় হলো যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয় টাইমটা, এই টাইমের মধ্যেই আপনার ইনভেস্টিগেশন হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা। যারা কাজ করতে আগ্রহী, হয়তো বা আরো পরে তিনি অ্যাপ্লাই করবেন, কিন্তু আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং কারেকশন অফিসার পদে কাজ করতে আগ্রহী, এখন থেকে একটু একটু করে নিজেকে প্রস্তুত করতে চান, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আমার পরামর্শ, আপনার তো এখানে আমি সবসময় বলি আমাদের জবটা কারেকশন অফিসার জব একটা লটারি। সেটা হলো যে আপনি যদি জবটা পান আপনার লাইফ পুরা সেটেলড। আর আপনি প্রিপারেশন আস্তে আস্তে নেন, এখানে প্রিপারেশন নেওয়ার কিছু নয়, পরীক্ষাটা সম্পূর্ণ আপনার সাধারণ প্রশ্ন, সাধারণ জ্ঞানের উপরে যে প্রশ্নগুলো হয় আপনি সুন্দর করে পড়বেন, কম্পিউটারে পড়ে উত্তর দিবেন, বেসিক যে জিনিসগুলা এটা জানতে হবে। আর হ্যাঁ, জব যেটা সেটা হলো যে আপনি যদি ট্রাই করেন আপনার হারানোর কিছু নাই। আপনি যদি না ভালো লাগে ঢোকার পরে আপনি চলে আসলেন, আর এটা প্রথম দিন থেকেই আপনার একাডেমি যেদিন শুরু সেদিন থেকেই আপনার বেতন দেওয়া শুরু হয়, সেখানে হারানোর কিছুই নেই। অর্থাৎ যখন প্রশিক্ষণ পিরিয়ড চলে তখন আসলে বেতন পাচ্ছে, তখন তিনি আর্ন করতে পারছেন। এই যে আপনি বললেন যে ভালো না লাগলে চলে যাবেন, এরকম চলে যাওয়ার সংখ্যা নিশ্চয়ই খুব কম। বাংলাদেশিদের চলে যাওয়ার সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম। বাংলাদেশিরা যারা কাজ করছেন, আপনি বলছিলেন যে বেশিরভাগ মানুষই আসলে জানেন না দেখে আসলে এঙ্গেজমেন্টটা হচ্ছে না। এই যে সাধারণ মানুষ কিংবা আমাদের কমিউনিটিতে এই এঙ্গেজমেন্ট আমরা এখনো বাড়াতে পারছি না, কিংবা এত চমৎকার একটা কাজের জায়গা রয়েছে টাকা আর্ন করার ক্ষেত্রে বলি, কিংবা সিকিউরিটির ক্ষেত্রে বলি, কিংবা অন্যান্য ক্ষেত্রে বলি, কিংবা যদি আমি নারীদের কথা বলি, নারী বান্ধব একটা ডিপার্টমেন্ট, আমরা কেন আমাদের জায়গা থেকে সেই সচেতনতা কিংবা সেই এঙ্গেজমেন্টটা তৈরি করতে পারছি না? আপু, আপনি জানেন কিনা, আপনি অবশ্যই জানেন যে আমি গত 2 বছর ধরেই টিবিএন এ রেগুলার আসা যাওয়া করি এই কমিউনিটিতে। আমি কমিউনিটিতে বিভিন্ন রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয় যে আমরা ট্রাই করতেছি, যার কারণে বিভিন্ন প্রোগ্রামও করছেন যেখানে সবাইকে আপনি ইনভাইট করছেন, সবাইকে জানানোর চেষ্টা করছেন। জি, আপনার গত 2 বছরের মধ্যে বাংলাদেশি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন নামে যে একটা এজেন্সি আছে, আমরা আমাদের সোসাইটি, বাংলাদেশি কারেকশন সোসাইটি, আমরা সক্ষম হয়েছি পুরো কমিউনিটিতে, পুরো নিউ ইয়র্ক সিটি কমিউনিটিতে বা আমেরিকার হোল বাংলাদেশি কমিউনিটিতে জানানোর জন্য যে না, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন একটা এজেন্সি আছে যেখানে বাংলাদেশিরা কাজ করতেছে। আচ্ছা কাজী হাসান ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি একদম শেষ মুহূর্তে দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা? আমি দর্শকদের জন্য যেটা বলবো যে আপনি ট্রাই করেন, যেটা হলো যে ঢোকার পরে আপনি বুঝবেন যে এই ডিপার্টমেন্টে যে কত সুবিধা আছে, কত সুবিধা আছে একজন অফিসার হিসেবে আপনি ঢোকার পরেই বুঝবেন, আপনার অনেক ভালো লাগবে। একজন অফিসার ঢোকার পরে আমি দেখিনি যে কেউ ইচ্ছা করে জব থেকে বের হয়ে গেছে। তো যেমন একটা এক্সাম্পল আমি আপনাকে বলি, যারা আমাদের ভাইরা যারা গাড়ি চালায় বা তারা মনে করে যে আমি নিজেও গাড়ি চালাইছি অনেক আগে, তো তারা মনে করে যে অনেক টাকা মেক করতেছে, কিন্তু আসলে তো জিনিসটা বেসিক ওটা না, আপনি জানেন না যে অন্য জায়গায় কত টাকা আছে। হ্যাঁ, তো সুবিধা যেটা হলো যে আপনার যেমন 27 ডেজ ভ্যাকেশন, 27 ওয়ার্কিং ডেজ, এটা 2টা ভাগে ভাগ করে দেওয়া হয়, 6 মাস পরে 6 মাসে একটা, পরবর্তী 6 মাসে একটা। এই 27 ডেজ আপনার একটা হলো 3 সপ্তাহ আর একটা হলো 18 ডেজ। তো 3 সপ্তাহের যে ভ্যাকেশনটা, এটা আপনি আগে 2 দিন ছুটি নিলেন, পরে 2 দিন ছুটি নিয়ে এটা 1 মাস করা যায়, আবার পরবর্তীটাও 1 মাস। তো আমেরিকার কোন জব আপনার বছরে 2 মাস আপনার ঘরে বসে পে করবে, আপনি এই 2 মাস ছুটি করবেন আর সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াবেন? কোন জব আছে? নিউ ইয়র্ক সিটি কারেকশন ডিপার্টমেন্ট তার একটা। আর এছাড়াও আরো অনেক সুবিধা আছে, হেলথ বেনিফিট থেকে শুরু করে অনেক 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 সুবিধা আছে, যেটা আপনি ট্রাই করেন। আমি বাংলাদেশি ভাই হিসেবে আপনাদের অনুরোধ করছি, যদি আপনারা ট্রাই করেন আমার মনে হয় না আপনাদের কোনো কিছু লস হবে।
আমার মনে হয় যে আমরা দর্শকদেরকে যথেষ্ট জানাতে পেরেছি, কিংবা একটা আগ্রহের জায়গা আমরা মনে হয় সেই জায়গাটা কিছুটা হলেও আসলে পূরণ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে কাজী হাসান, আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপু আপনাকেও। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।